Unfortunately, the finance minister has inherited a lot of liabilities from the previous অন্তর্বর্তী সরকার বা বিগত রিজিম। এর সাথে উনি আরেকটা ইনহেরিট করেছেন, যেটা অলসো আনফর্চুনেট ফর হিম, যে বৈশ্বিক যে এখন একটা অর্থনৈতিক মন্দা চলছে, প্লাস এই যে যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য, এগুলোতে কিন্তু আমাদের কিন্তু সাপ্লাই চেইন লজিস্টিক্সে অনেক এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বেশি আঘাত পড়ছে, যেটা ডিরেক্টলি বাংলাদেশ ইজ সাফারিং ফ্রম ইট। তো এই সময়ে উনি যে ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা এগুলো, বাট কিছু বেসিক রিকোয়ারমেন্টস যেগুলো আমাদের থাকে বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য, আমি সিম্পলিস্টিক, আমি এখানে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ আছেন, উনি হয়তো আপনাকে অনেক ডিটেলস দিতে পারবেন, বাট একটা ব্যবসায়ী ওয়েদার হি ইজ লোকাল অর ফরেন, সিম্পল সে কী দেখে, সে যখন একটা দেশে বিনিয়োগ করে সে দেখে ওই দেশের ট্যাক্স স্ট্রাকচারটা, সেটাকে আমার জন্য লাভজনক কিনা। আমি রিজনের সাথে কিন্তু বাংলাদেশ পিছিয়ে আছে, তো যার কারণে বাংলাদেশ ডাজ নট হ্যাভ এনি সর্ট অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অ্যাক্সেস টু ইউটিলিটিস। আমার রোড ইনফ্রাস্ট্রাকচার, আমার ইউটিলিটিস, আমার অ্যাক্সেস টু ফাইন্যান্স, এগুলোর মধ্যে আমাদের একটু ঝামেলা চলছে এখন। আর দে সলভেবল প্রবলেমস? অফকোর্স দে আর, সময় লাগবে, ওভারনাইট হবে না, কিন্তু আপনার বাজেট বক্তব্যের সাথে যখন আমি এটাকে বিশ্লেষণ করতে যাব, আপনি ইনফ্রাস্ট্রাকচার বাজেট আপনার এডিপিতে আমার দেখতে হবে, সেটা যদিও আমি এখনও নিজে পার্সোনালি রিড করিনি, বাট আপনি অ্যাক্সেস টু অল দিস ইন্ডাস্ট্রিজ, তারপর আপনি বিকেন্দ্রীকরণের কথা কিন্তু অর্থমন্ত্রী বলেছেন। এটা বলা এক জিনিস আর করা এক জিনিস। বিকেন্দ্রীকরণের দাবি ব্যবসায়ীদের মনে হয় আজকে প্রায় 10-15 বছর, আমিও 5-7 বছর আগে বলেছি যে ঢাকা চিটাং থেকে যদি আপনারা বের হওয়ার চিন্তা ভাবনা না করেন, তাহলে এই জায়গাগুলোকে আপনি ক্র্যাম্প করে এদেরকে আপনি প্যারালাইজ করে দেবেন। আমি আজকে আপনাকে একটা সিম্পল উদাহরণে বলতে চাই যে আমি যদি আজকে ঢাকার আসলে একটা ফ্যাক্টরি করি, সেখানে আমাকে হয়তো 27% ট্যাক্স দিতে হবে, কালকে যদি অর্থমন্ত্রী আমাকে বলে তুমি যদি বগুড়া গিয়ে ফ্যাক্টরিটা করো, তোমাকে আমি 5 বছরের ট্যাক্স হলিডে দেবো, আমি কিন্তু ওই 5 বছরের ট্যাক্স হলিডের জন্য আই এম উইলিং টু সেট আপ দ্য ইনফ্রাস্ট্রাকচার ইন বগুড়া, বাট দ্যাট ইজ আ লট অফ মানি, ডিপেন্ডিং ওয়েদার ইউ আর লোকাল বিজনেস অর এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। সেটা আপনাকে বিকেন্দ্রীকরণে বিভিন্নভাবে, বাট এখন বগুড়ায় গেলে তো হবে না, বগুড়া আপনি আমাকে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, পানি দিতে হবে, আপনি আমাকে অ্যাক্সেস দিতে হবে সেখানে, সেটাও আপনাকে করতে হবে। আপনি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে শুরু করেন, আপনি বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে আপনি ট্যাক্সটাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলেন, আপনি ঢাকায় ট্যাক্স দরকার হলে আপনি নতুন বিজনেসকে এনকারেজ করেন যে তোমরা ঢাকার বাইরে গিয়ে করো, তখন আমার ঢাকার বাইরে ডেভেলপমেন্ট হবে। মানুষের এই মাইন্ডসেটটা আমাকে চেঞ্জ করতে হবে যে ঢাকায় আসলেই আমার লাইফের উন্নতি হবে। রিজওয়ান রহমান, অর্থমন্ত্রী যেমনটি বলছিলেন যে ইনক্লুসিভ বাজেটের কথা বলছিলেন, একটা রোড ম্যাপ দিয়েছেন এই বাজেট বাস্তবায়নে, সে কথাও বলছিলেন আর কি। রোড ম্যাপ আসলে কতটুকু দেখছেন আপনারা? আমরা তো আসলে উনি আজকে মাত্র প্রেস কনফারেন্স করলেন, এখানে এত বড় একটা বাজেট 6 ঘন্টা উনি বক্তৃতা দিয়েছেন, মানে ওনাকে আমি সাধুবাদ জানাই, মানে এই বয়সে এটা উনি করতে পেরেছেন, অল ওয়েল অ্যান্ড ডান। বাট এই রোড ম্যাপ উনি যেটা দিচ্ছেন, সেটাকে উনি মানে একটা রোড ম্যাপ দেওয়া হচ্ছে যে আমি এই জিনিসটা করব, বা সরকার এই জিনিসটা করবে, কীভাবে করবেন ওটার বিস্তারিত আলোচনা কিন্তু সেকেন্ড ফেজে আসবে। এটা নিয়ে এই বাজেট নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে, সো অবভিয়াসলি আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট ওনার রোড ম্যাপে যেটা উনি বলেছেন ইনক্লুসিভ বাজেট, ইয়েস, আপনি যদি ওনার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, উনি প্রাইভেট সেক্টরকে কিছু কিছু জায়গায় কিছু কিছু সুযোগ সুবিধা দিয়েছে। উনি পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে উনি সিলিংটা একটু বাড়িয়ে দিয়েছে, আবার অ্যাটলিস্ট মানে রেগুলার ট্যাক্স পেয়ার, এবং অন্যান্যদের ক্ষেত্রে তো আরও অনেক কিছু, মহিলাদের ক্ষেত্রে বাড়িয়েছে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বাড়িয়েছে, জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধাদের, এগুলো তো বাড়িয়েছে, অল গুড। এরপরে ধরেন আপনি যেটা ইনিশিয়েটিভ, যেটা আমি মনে করি যেটা অ্যাকচুয়ালি একান্ত প্রধানমন্ত্রীর ভিশন, এই যে ফ্যামিলি কার্ডটা, এটা কিন্তু সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ডেফিনেটলি, বাট এখানে আপনি যে সোশ্যাল সেফটি নেটের যে বাজেটটা আছে, সেখানে কিন্তু আপনি পেনশনস, রেগুলার পেনশন যে ঢুকিয়ে দিচ্ছেন, এটাকে কিন্তু আপনার আলাদা সিলিংয়ে নিয়ে আসতে হবে। আপনি এটাকে কিন্তু এইভাবে পেনশন আর সোশ্যাল সেফটিকে আপনি এখন আলাদা করে ফেলতে হবে, যেহেতু প্রাইম মিনিস্টারের পার্সোনাল একটা ভিশন আছে। অ্যান্ড এখানে আপনি এই সবগুলোই কিন্তু আপনি যেটা করতে হবে যে একটা ন্যাশনাল ডেটাবেস। এখন ন্যাশনাল ডেটাবেস, আমি যখনই এটা নিয়ে একটা প্রতিবাদমূলক কোনো কথা বলবো যেটা আমরা কেন করতে পারছি না, যেখানে দেখা যাচ্ছে আপনি তো এখন পর্যন্ত ব্যবসায়ীদের ডেটাবেস করতে পারেননি। প্রত্যেকবার আপনি যখন প্রণোদনার কথা বলেন, সবচেয়ে পিছিয়ে কে থাকে? ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা, ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারীরা। কেন তাদের ডেটাবেস আপনি দিতে পারছেন না? তাদেরকে আপনি ডিজিটাইজ করতে পারছেন না, তাদের অ্যাকাউন্টস আপনি পাচ্ছেন না, সেটা তো আপনাকে তৈরি করে দিতে হবে। তারা তো নিজের থেকে সদিচ্ছা এটা করবে না। এমন আমি কোন ধরনের ক্ষুদ্র কুটির শিল্প বলেন বা অতি ক্ষুদ্র বলেন, মানে আমাদের সিএমএস, কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল, মিডিয়াম কিন্তু
লার্জের সাথে চলে যায়। এই যে সংজ্ঞায়নটা, এটাকে আমরা বারবার বলছি, যেটাকে আপনি আলাদা করে দেন, মিডিয়ামকে আপনি লার্জের সাথে নিয়ে আসেন এবং কটেজ, মাইক্রো অ্যান্ড স্মলকে আপনি নিয়ে আসেন একসাথে। এবং এই জায়গাটা থেকে আপনি যতবারই প্রণোদনার কথা বলছেন, কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর 60,000 কোটি টাকা প্রণোদনার কথা বলেছেন। এখানে আমার বিশ্লেষণটা আমি যেটা দেখলাম, আমি এটাকে যখন একটু পোস্টমর্টেম করলাম, আমি দেখলাম যে ধরেন আমি একটা হাসপাতালের মালিক, তো আমার এখানে অহরহভাবে রোগীর মৃত্যু হচ্ছে। কেন? আমার এখানে হয়তো অক্সিজেন সাপ্লাইয়ের অসুবিধা, আমার আইসিইউ ফেসিলিটিস নেই, বা আমার স্ট্যান্ডার্ডস খারাপ, তো আমার এখানে মৃত্যু হচ্ছে। তখন আমি কি করা শুরু করলাম? আমার মর্চুরিতে ইনভেস্টমেন্ট করা শুরু করলাম। আমার মর্চুরির ক্যাপাসিটি বাড়াতে হবে। বাট দ্যাট ইজ নট ওয়ার দ্য প্রবলেম ইজ। আই আন্ডারস্ট্যান্ড আমার মর্চুরিতে জায়গা নেই, বাট দ্য প্রবলেম ইজ আমাকে তো হ্যাভ টু স্টপ দ্য ডেথস। কী কারণে? সবাই কি আপনার রাজনৈতিক শিকার হচ্ছে, নাকি কিছু কিছু লোক অর্থনৈতিক যে আজকে বর্তমান যে প্রেক্ষাপট বা যে অবস্থা, সেই কারণে তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে? সবাই কি মানে আপনার প্রকৃত ব্যবসায়ীরা তো আসলে আজকে এই সিচুয়েশনের শিকার হয়েছে। প্রকৃত ব্যবসায়ীরাও কিন্তু আপনার এই যে যখন এই গণ অভ্যুত্থান হলো, আপনি দেখা গেল অমুকের ফ্যাক্টরি ভাঙতে যাবেন, আগুন লাগালেন, এটা ক্যারি ফরওয়ার্ড করে পরের পাশের ফ্যাক্টরিতে লেগে গেল, এরকম কত আছে। তো এই জায়গাগুলোতে তো আপনাকে হাত দিতে হবে। যারা সিক হয়ে যাবে তাদেরকে আপনি আগে রক্ষা করেন, যেগুলো মরে পড়ে আছে সেগুলোকে আপনি পুনরুজ্জীবিত করবেন। এইটা তো আমরা আসলে কোনোভাবে চেষ্টা করছি তাদেরকে সাপোর্ট করতে, পারে আমরা কিন্তু পজিটিভ কোনো কমেন্ট এখানে করতে পারছি না। জি,